আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে আজকে আলোচনা করব বরিশাল বোর্ড 2024 সালে সেটি নিয়ে। বরিশাল বোর্ডে সাধারণত আমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসে। আর আমরা সকলে জানি যে আর্থিক বিবরণী থেকে আমাদেরকে বাধ্যতামূলকভাবে 2টি সৃজনশীল প্রশ্নে কি করতে হয়? উত্তর করতে হয়। তো আমরা প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন আমাদের প্লেলিস্টে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা আপনাদেরকে বরিশাল বোর্ডের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব। সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে। তো আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করতে যাব, তার প্রথমে আমাদেরকে যে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। যারাই আমরা প্রশ্নটি বুঝতে পারবো তাদের জন্য আর্থিক অবস্থা বিবরণী করা খুবই সহজ হয়ে যাবে। তো দেখেন, আমাদের জন্য একটি রেয়া মিল দেওয়া থাকবে। রেয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলতেছি, কারণটি হচ্ছে আমাদেরকে এই সমন্বয়ের এন্ট্রি গুলো ভালোভাবে বুঝতে হবে এবং রেয়া মিলের এন্ট্রি কোনটির সাথে এটির কাজ হয় সেটাই বুঝতে হবে। তো দেখেন, আমাদেরকে যদি প্রশ্নের ভিতরে যদি রেয়া মিল ধরে নিয়ে, এটা একটা রেয়া মিল। রেয়া মিলে বলছে আমাদেরকে মজুরি, আর সমন্বয়ে আমাদেরকে হয়তো একে বা দুইয়ে মজুরি সম্পর্কে কিছু বলছে, যে মজুরি বকেয়া বা মজুরি অগ্রিম আছে। যদি এমন কিছু বলে তাহলে আমরা অবশ্যই রেয়া মিল যখন পড়বো, সমন্বয় যখন পড়বো, তখন ওই রেয়া মিল সমন্বয়ের সাথে রেয়া মিলের যে এন্টিটির মিল আছে তার পাশে আমরা একটা দাগ দিয়ে দিব। দাগটি দিব কেন? কারণ দাগটি যখন রেয়া মিলটি পড়তে যাব, তখন এই মজুরির পাশে যখন এই দাগটি দেখতে পাবো আমরা, তখনই আমরা ধরে নিব যে এখানের সাথে সমন্বয় আছে, আমাদেরকে সমন্বয় করতে হবে। যদি সমন্বয় না করেন তাহলে আপনার অঙ্ক হবে না। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, যেটি হচ্ছে আমাদের রেয়া মিলের ভিতরে মাঝে মধ্যে দেখা যায় যে ঋণের এমন পার্সেন্ট দিয়ে কোনো সংখ্যা একটা কোনো এন্ট্রি দেওয়া থাকে। আবার আমাদেরকে বলে যে 10 মাস, এরকম ব্র্যাকেটের ভিতরে কিছু একটা বলা থাকে আমাদের রেয়া মিলের, এগুলো রেয়া মিলের ভিতরে বলা থাকে। তো মনে রাখেন, কোনো এন্ট্রির সাথে যদি পার্সেন্ট বা মাস দেওয়া থাকে তাহলে ওইগুলো আপনার জন্য সমন্বয়ের এন্ট্রি। এইগুলো কমপক্ষে 2 জায়গায় যাবে। সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে 2 জায়গায় যাবে। যদি 2 জায়গায় আপনি না নেন তাহলে মাঝে মধ্যে দেখা যায় আপনার অঙ্ক হবে না। তো আমাদেরকে এখন ভালোভাবে প্রশ্নটি বুঝতে হবে। আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি পড়বো, আর প্রত্যেকটি এন্ট্রি আমি আপনাদেরকে অঙ্ক সমাধানের মাধ্যমে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। তো দেখেন, আমাদেরকে প্রশ্নটি বলছে এখানে, মায়া ট্রেডার্স 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে রেয়া মিল নিম্নরূপ। এখানে বলছে মায়া ট্রেডার্স রেয়া মিল 31শে ডিসেম্বর 2023, হিসাবের নাম ডেবিট ক্রেডিট। আর্থিক বিবরণীতে ডেবিট ক্রেডিট সঠিকভাবে দেওয়া থাকে। বলছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, প্রারম্ভিক মজুদ পুনর্নগদ তহবিল যন্ত্রপাতি 10% বিনিয়োগ 1/7/2023। এটির সাথে একটি দাগ দিবেন, কারণ এটি সমন্বয়ের এন্ট্রি, পার্সেন্ট দেওয়া আছে। এরপর বলছে ঋণ, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, মূলধন, ক্রয় ও বিক্রয়, মজুরি খরচ, আসবাবপত্র, বিজ্ঞাপন, এগুলো রেয়া মিলের এন্ট্রি। সমন্বয় কি বলছে দেখেন, সমন্বয় একে বলছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 20,000 টাকা, মজুরি বকেয়া রয়েছে 1,000 টাকা। মজুরির পাশে রেয়া মিলে একটি দাগ দিবেন, কারণ এর সাথে সমন্বয় করতে হবে। 3 নম্বরে বলছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে, যন্ত্রপাতির সাথে একটি দাগ দিবেন। 4 নম্বরে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচের 2/3 বিলম্বিত করতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচের সাথে আমাদেরকে অবশ্যই দাগ দিতে হবে। আর বিনামূল্যে পণ্য বিতরণ, এটি বিজ্ঞাপনের সাথে যাবে এবং ক্রয়ের সাথে যাবে। ক নম্বরে আমাদেরকে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই ছিল প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি সমাধান করে দেব। ক নম্বরে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে লিখে নিব বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়। ঘর করব বিবরণ টাকা টাকায়, এভাবে টাকার ঘর আমরা কি করব? করে নেব। তো আমাদেরকে যেহেতু এখানে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে বিজ্ঞাপন খরচের পরিমাণ কত। যদি আপনার বিজ্ঞাপন খরচের পরিমাণ আপনি জানেন, তাহলে আপনি বিলম্বিত বিজ্ঞাপনটা খুব সহজে বের করতে পারবেন। এখানে 4 নম্বর সমন্বয় কি বলছে দেখেন। 4 নম্বর সমন্বয় বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচের 2/3 হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। মানে আপনার যে মোট বিজ্ঞাপন খরচটি বের হবে তার 2/3 হচ্ছে আপনার জন্য কি হবে? বিলম্বিত বিজ্ঞাপন হয়ে যাবে। তার মানে আমাদের প্রথমে লাগবে এখানে বিজ্ঞাপন। তা আমরা এখানে লিখে নিব বিজ্ঞাপন।
বিজ্ঞাপন কথাটা লেখার পরে দেখেন বিজ্ঞাপনে আমাদের রেওয়া মিলে কত দেওয়া আছে। তারাই বলছে যে বিজ্ঞাপন হচ্ছে আমাদের 2000 টাকা। তো আমরা এখানে 2000 টাকা লিখে নিব বিজ্ঞাপন বাবদ। প্রথমত এই 2000 টাকা লেখার পরে আমরা দেখব যে এখানে বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন সম্পর্কে কোনো সমন্বয় আছে কিনা। দেখেন সমন্বয় 4 বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা। যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বিনামূল্যে পণ্য বিতরণ করে তার মানে এটি বিজ্ঞাপন খরচের পরিমাণকে কি করে, বৃদ্ধি করে। তাহলে আমরা এখানে যোগ করব যোগ বিনামূল্যে পণ্য বিতরণ। ভালো করে মনে রাখেন বিজ্ঞাপনের সাথে সবসময় বিনামূল্যে পণ্য বিতরণ এটি একটি বিজ্ঞাপন খরচ হিসেবে গণ্য হবে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ এটিকে আমরা যোগ করে ফেলবো বিনামূল্যে পণ্য বিতরণ। এটিকে আমরা কি করব, এখানে যোগ করব 1000 টাকা। তাহলে দেখেন আমাদের টোটাল বিজ্ঞাপন খরচের পরিমাণ আসবে কত, 3000 টাকা। এই যে টোটাল বিজ্ঞাপন খরচের পরিমাণ আসছে তারা সমন্বয় 4 বলছে যে মোট বিজ্ঞাপন খরচের 2/3 বিলম্বিত করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে টোটাল 3 অংশ হচ্ছে বিজ্ঞাপন খরচ, উপরে যে 2 দেওয়া আছে দেখেন এখানে এভাবে দেওয়া হচ্ছে যে টোটাল বিজ্ঞাপন খরচ হচ্ছে 3, এটা 2 অংশ আপনাকে বিলম্বিত করতে হবে, তারাই বলছে এটি। তাহলে আমরা যদি টোটাল 3 ধরি তাহলে 3 থেকে যদি আমরা এখানে 2 অংশ বাদ দিয়ে দিই তাহলে আমাদের অরিজিনাল বিজ্ঞাপন খরচের পরিমাণ কত, 2 অংশ। এটি হচ্ছে বিজ্ঞাপন খরচ আর এই 2 অংশ হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। তো যেহেতু আমরা এখানে বিলম্বিত বিজ্ঞাপনটা বের করব সেজন্য আমাদেরকে এখান থেকে বিজ্ঞাপন খরচের অংশটুকু বিয়োগ করতে হবে। ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। টোটাল হচ্ছে 3, তার থেকে বিলম্বিত হচ্ছে 2। তো আমরা 3 থেকে 2 যদি বিয়োগ করে ফেলি 1 অংশ হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণ, অর্থাৎ এই বছরে আমাদের বিজ্ঞাপন খরচ হবে 1 অংশ। এখন আমরা যদি এই বিজ্ঞাপন খরচ 1 অংশ বিয়োগ করে ফেলি তাহলে আমরা এখানে অবশ্যই 2 অংশ পেয়ে যাব। তো সেজন্য আমরা এখানে বিয়োগ করব বিয়োগ বিজ্ঞাপন খরচ বা অবলোপন নামে আপনারা এটিকে বিয়োগ করতে পারেন। অবলোপন যে কথা, এটা খরচের পরিমাণও এক কথা, অর্থাৎ বিজ্ঞাপন খরচ একই কথা। তাহলে টোটাল হচ্ছে 3000 টাকা। আপনি এখান থেকে বিয়োগ করবেন বিজ্ঞাপন খরচ হয়েছে যত অংশ তা, সেজন্য আমরা এখানে 1 দ্বারা গুণ করব। আর যেহেতু 3000 টাকা এখানে টোটাল 3 অংশের টাকা সেজন্য আমরা 3 দ্বারা এখানে কি করব, ভাগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 1000 টাকা। এই যে 1000 টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য বিজ্ঞাপন খরচ বা অবলোপন। তাহলে এখানে আমরা কি করব, টোটাল বিজ্ঞাপন খরচ থেকে আমরা এখানে 1000 টাকা অবলোপন এটি বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 2000 টাকা। এই যে 2000 টাকা আসছে এটিকে বলা হবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, অর্থাৎ 2 অংশের পরিমাণ। আশা করি ক নাম্বারটি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে এই যে 2000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন আসছে এটি কিন্তু আমাদের সম্পদের পাশে চলে যাবে অলিক সম্পদ হিসেবে। ভালো করে এই জিনিসটি মনে রাখেন। তো খ নাম্বারটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। খ নাম্বার আমাদেরকে বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক যদি আমরা বুঝতে পারি। তো আমাদেরকে যেহেতু এখানে মোট মুনাফার পরিমাণ বের করতে বলছে এখানে বিশদায় বিবরণীর একটি অংশ আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখানে লিখে নিব, পরে কোম্পানির নাম লিখে নিব এখানে মায়া ট্রেডার্স, বিশদায় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কথাটা এখানে লিখে নেবেন। এখানে লিখবেন বিবরণ টাকা টাকা টাকা, এভাবে টাকার ঘর করে নেবেন। তো আমাদেরকে এখানে যেহেতু বিশদায় বিবরণীর মোট মুনাফা বের করতে বলছে তাহলে আমরা মনে রাখবো যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা এখানে মোট মুনাফাটা পেয়ে যাব। তো আমাদের প্রথমে লাগবে এখানে নিট বিক্রয়। তো দেখতে হবে আমাদেরকে নিট বিক্রয়ের যে সূত্রটি আছে সেই সূত্রের জিনিসগুলো এখানে আছে কিনা। তো দেখেন আমাদের রেয়া মিলের ভিতরে দেওয়া আছে শুধুমাত্র বিক্রয় দেওয়া আছে, ক্রয় ও বিক্রয় বলছে। তাহলে আমরা এখানে লিখে নিব বিক্রয়, এই কথাটা আমরা এখানে লিখে নিব অবশ্যই। বিক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে দেখেন, বিক্রয় দেওয়া আছে আপনাদের 1,44,000 টাকা। তো এটিকে আমরা মূলত সেকেন্ড কলামে লিখে ফেলবো। দেখেন এটিকে সেকেন্ড কলামে লেখার কারণ হচ্ছে আমরা সকলে জানি যে নিট বিক্রয়ের একটি সূত্র আছে, সেটি হচ্ছে পণ্য বিক্রয় যোগ ধারে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ বিক্রয় ভ্যাট। কিন্তু আজকের অঙ্কে আমাদের কোনো কিছুই যেহেতু নেই সেজন্য আমরা এই টাকাটাকে চাইলে এখানে সেকেন্ড কলামে লিখতে পারবো না। এটিকে সম্পূর্ণ নিট বিক্রয় ধরে এই 1,44,000 টাকা আমরা একদম থার্ড কলামে লিখে ফেলবো। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত
পণ্যের ব্যয়, এটি আমাদেরকে এখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমাদের কি কি আসবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করবেন, তারপরে প্রত্যক্ষ খরচগুলো যোগ করবেন, বিয়োগ করবেন সমাপনী মজুত পণ্য, তাহলে আপনি এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। তো আমাদের প্রথম লাগবে প্রারম্ভিক মজুত পণ্য। আজকের অঙ্কে দেওয়া আছে মিলে প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া আছে কত, দেখেন দেওয়া আছে আমাদের এখানে 50,000 টাকা। এটিকে আমরা এখানে কি করব, সেকেন্ড কলামে লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের এখানে আসবে নিট ক্রয়ের যে সূত্রটি আছে সেটি। তো আমরা এখানে দেখেন প্রথমে আসবে পণ্য ক্রয়, রেয়া মিলের ভিতর কিন্তু আজকে ক্রয় দেওয়া আছে। তো আমরা এখানে লিখে নিব ক্রয়। এই কথাটা লেখার পরে দেখেন ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত, 95,000 টাকা। 95,000 টাকা এটা আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তাহলে দেখেন এই 95,000 টাকা হচ্ছে আমাদের জন্য ক্রয়ের পরিমাণ। তো আমরা এখানে জানি যে নিট ক্রয় সূত্র কি আছে, সেটা হচ্ছে পণ্য ক্রয় যোগ ধারে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ পণ্য উত্তোলন বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ। আজকের অঙ্কে কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ আছে। সমনে 4 বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। পণ্য বিতরণ এটি আমরা এখান থেকে কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। তো ছিল কত, 1,000 টাকা। এটি কি করব, বিয়োগ করে ফেলবো। এরপরে বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ পরে আসবে আমাদের জন্য বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ ক্রয় ভ্যাট। কিন্তু এখানে আমাদের আর কোনো কিছুই নেই, সেজন্য আমরা এটিকে সেকেন্ড কলামে নিয়ে যাব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আমাদের এখানে আসবে প্রত্যক্ষ খরচগুলো। তো প্রত্যক্ষ খরচগুলো যেমন মজুরি থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, তারপরে কারখানার ভাড়া থাকতে পারে। তাহলে দেখেন আমাদের এখানে শুধুমাত্র মজুরি দেওয়া আছে মিলে মজুরি খরচ, এটি আমাদের জন্য একটি প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ আরো অনেক কিছু আছে, জাহাজ ভাড়া আছে, তারপর হচ্ছে আমদানি শুল্ক আছে, আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন আছে। তাহলে আমরা এখানে লিখবো মজুরি খরচ। তো মজুরি খরচেরটা এটা কিন্তু আপনারা অবশ্যই যে প্রথম কলামে লিখে নেবেন 5,000 টাকা। কেন আপনারা প্রথম কলামে লিখবেন, দেখেন মজুরি সম্পর্কে সমন্বয় 2 কি বলছে, মজুরি বকেয়া রয়েছে 1,000 টাকা। তাহলে যদি কোনো ব্যয় বকেয়া থাকে বা কোনো কিছু বকেয়া থাকে তাহলে আপনাকে এখানে যোগ করে ফেলতে হবে। তো আপনি এখানে যোগ করবেন, যোগ বকেয়া মজুরি। বকেয়া মজুরি কত টাকা ছিল, 1,000 টাকা। এটি যোগ করে ফেলবেন। যোগ করলে আপনাদের এখানে টোটাল মজুরি খরচের পরিমাণ হবে 6,000 টাকা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ নেই। প্রত্যক্ষ খরচ আমদানি শুল্ক, বারবার বলতেছি আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো ক্রয় পরিবহন। যেহেতু আর কোনো কিছু নেই সেজন্য আমরা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ সমাপনী মজুত পণ্য। সরি, আগে আমাদেরকে 3টি জিনিস যোগ করতে হবে। তো যোগ করলে আমাদের এখানে কত আসবে, 1,50,000 টাকা। 1,50,000 টাকা থেকে এখন আমরা বিয়োগ করব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ তারাই বলছে যে 20,000 টাকা, সমন্বয় 1 নম্বরে বলছে। তাহলে আমরা এখান থেকে 20,000 টাকা বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে দেখেন আমাদের এখানে কত আসে, আমাদের এখানে আসবে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা উপরে যে মুনাফা দেওয়া আছে, উপরে যে নিট বিক্রয় দেওয়া আছে, তার থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। তাহলে আমাদের এখানে কত আসে, দেখেন আসবে 14,000 টাকা। এই 14,000 টাকাকে বলা হবে আমাদের মোট মুনাফা। কি বলা হবে, মোট মুনাফা। তো আশা করি আপনারা এখানে খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে এখানে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণী শুধুমাত্র একটি অংশ করতে বলছে। আমরা সকলে জানি যে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো আমাদেরকে শুধুমাত্র এখানে সম্পদের পাঁচটি করতে বলছে। যেহেতু এই 2টি জিনিস করতে বলে নাই সেজন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী কথাটা লিখে এখানে পাশে লিখে নিব, আংশিক কথাটা আমরা অবশ্যই এখানে লিখে নিব।
এরপর আমরা উপরে অবশ্যই কোম্পানির নাম লিখে নিব, আর এখানে লিখে নিব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। সমাপ্ত শব্দটা এখানে লেখা যাবে না। এরপর হচ্ছে বিবরণ টাকা টাকা টাকা। সমাপ্ত শব্দটা কেন লেখা যাবে না, এমসিকিউ সমাধান করলে এই বিষয়গুলো আপনারা খুব সহজে জানতে পারবেন। এখানে আমাদেরকে যেহেতু মোট সম্পদের পাশ করতে বলছে, সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ। সম্পদ সমূহ। তো সম্পদ সমূহ কথাটা লেখার পরে আমাদের প্রথমে নিয়ে আসবো আমরা এখানে চলতি সম্পদ। অনেক স্থায়ী সম্পদও আনে, সমস্যা নেই। তো চলতি সম্পদের ভিতরে প্রথমে আমাদের যে জিনিসগুলো আসবে সেটি আমাদেরকে রেয়ামিল থেকে বের করতে হবে। রেয়ামিলে দেখেন প্রথমে দেওয়া আছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব আপনার জন্য একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব যে কথা দেনাদার একই কথা, সেজন্য আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে দেখেন 8,000 টাকা। সেকেন্ড কলমে লিখে ফেলবেন, কারণ এর সাথে কোনো সমন্বয় নেই। এরপরে কি বলছে, নগদ তহবিল এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব নগদ তহবিল, এটি আমার জন্য একটি কি চলতি সম্পদ। তাহলে আমাদের এখানে নগদ তহবিলের পরিমাণ কত দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে 6,000 টাকা। আমরা এখানে সেকেন্ড কলমে এটিকে কি করব, লিখে ফেলবো। এরপরে কি বলছে দেখেন, আমাদের দেওয়া আছে এখানে যে বিনিয়োগ দেওয়া আছে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 10% বিনিয়োগ 1/7/2023। এই যে বিনিয়োগ দেওয়া আছে এটি আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ, কিন্তু বিনিয়োগের সাথে যে সুদ আছে এটি আপনার জন্য কি হবে, আয় হবে। খুবই ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে এই বিষয়টি। দেখেন বিনিয়োগ দেওয়া আছে আপনাদের এখানে যে 60,000 টাকা। আমরা এখানে বিনিয়োগ পাই কত, 60,000 টাকা। দেখবেন রেয়ামিলের ভিতরে বিনিয়োগ বরাবর দেওয়া আছে 60,000 টাকা। এখানে বিনিয়োগের সাথে বলছে আপনাদের 10% সুদ। তাহলে এই যে বিনিয়োগের সুদ আছে, এখানে বিনিয়োগের সুদ 1 বছর আসবে 6,000 টাকা। 1 বছরে কত আসছে, 6,000 টাকা আসছে। এখন বিনিয়োগের পাশে একটা তারিখ দিয়ে দিয়েছে, তারা বলছে 1/7/2023। তার মানে এই বিনিয়োগটি করা হয় 2023 সালের জুলাইয়ের 1 তারিখে। তাহলে যদি আমরা ডিসেম্বর পর্যন্ত যেহেতু অঙ্ক করি, ডিসেম্বর পর্যন্ত গণনা করলে আমাদের এখানে হবে 6 মাস। সেজন্য আমরা 6 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 3,000 টাকা। এই যে 3,000 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য বিনিয়োগের সুদের পরিমাণ। বিনিয়োগের সুদ আপনার জন্য একটি আয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিনিয়োগের সুদ আপনার জন্য কি আয়। আর এই আয়টা কিন্তু এখানে রেয়া মিলের কোথাও কি বলছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল, রেয়া মিলের কোথাও বা সমন্বয়ের কোথাও কিন্তু বলে নাই যে বিনিয়োগের সুদ আপনি পেয়েছেন। তাহলে এই যে বিনিয়োগের সুদ আপনি পান নাই, এটা আপনার জন্য একটা আয় ছিল, এই আয়টা এখনো বকেয়া আছে। সেজন্য বলা হয় আয় যদি বকেয়া থাকে এটা আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব অনাদায় বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ, দুইটা কথাই লিখে নিতে পারেন আপনারা। এখানে এখানে লিখে নিব বিনিয়োগের বকেয়া সুদ, এই কথাটাও লিখতে পারেন, বা অনাদায় সুদ এই কথাটাও লিখতে পারেন। তাহলে আমরা এখানে লিখে নিব, এটি লেখার পরে কত ছিল আমাদের এখানে 3,000 টাকা। এই 3,000 টাকা হবে আমাদের জন্য চলতি সম্পদ। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের আর চলতি সম্পদ কিন্তু রেয়া মিলের ভিতরে নেই। এখন আমাদেরকে সমন্বয়ে যেতে হবে। সমন্বয় একে বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ 20,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য আপনার জন্য একটি চলতি সম্পদ। তাহলে আমরা এখানে অবশ্যই লিখে নিব যে সমাপনী মজুদ পণ্য। এটি লেখার পরে দেখেন 20,000 টাকা আমরা অবশ্যই এখানে লিখে ফেলবো। তো আমাদের আর চলতি সম্পদ আছে কিনা দেখেন, আমাদের কিন্তু আর কোথাও চলতি সম্পদ নেই। সেজন্য আমরা এখানে টোটাল সবগুলোকে যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আসবে আমাদের এখানে 47,000 টাকা, 37,000 টাকা। এই 37,000 টাকাই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদের পরিমাণ। তাহলে আমাদেরকে চলতি সম্পদ বের করার পরে আমরা সকলে জানি যে সম্পদ হচ্ছে সাধারণত তিনটি। আমাদের হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে আরেকটি সম্পদ আছে, সেটি হচ্ছে অন্যান্য সম্পদ বা অলীক সম্পদ। তো আমাদেরকে এখানে আনতে হবে এখানে দীর্ঘমেয়াদী সম্পদ। তা আমাদের এখানে দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু আজকের অঙ্কে আছে, সেটা হচ্ছে বিনিয়োগ। তো আমরা এখানে লিখবো দীর্ঘমেয়াদী সম্পদ। এই দীর্ঘমেয়াদী কথাটা লেখার পরে আমাদের যেহেতু এখানে 10% বিনিয়োগ বলছে, সেজন্য আমরা এখানে লিখে নিব 10% বিনিয়োগ।
তারিখটা আপনারা এখানে উঠাবেন না। এখানে বিনিয়োগের পরিমাণ ছিল কত, ৬০,০০০ টাকা। একদম সেকেন্ড থার্ড কলাম আমরা এখানে লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের এখানে আসবে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ কিন্তু আমাদের এই অঙ্কে দেওয়া আছে। দেখেন স্থায়ী সম্পদ আমাদের কাছকে বলছে যে যন্ত্রপাতি দেওয়া আছে। দেখেন তো যন্ত্রপাতি, এই কথাটা আমরা এখানে লিখে নিব অবশ্যই। যন্ত্রপাতির পরিমাণ কত, যন্ত্রপাতি দেওয়া আছে ৭০,০০০ টাকা। এটিকে আমরা এখানে ফার্স্ট কলামে লিখে ফেলব। কেন লিখবো এখানে, কারণ আমাদেরকে যন্ত্রপাতি সম্পর্কে কি বলছে দেখেন, সমন্বয় ৩ বলছে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যন্ত্রপাতি থেকে আমাদেরকে অবশ্যই অবচয়ের পরিমাণটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে বিয়োগ করব পুঞ্জীভূত অবচয়। বিয়োগ করব কি, পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব। এখানে শুধু অবচয় বিয়োগ হবে না, এখানে হবে কি পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব। প্রশ্ন হচ্ছে পুঞ্জীভূত অবচয় কি, পুঞ্জীভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে প্রতি বছরের অবচয়কে যোগ করলে পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাবেন। মানে আপনি স্থায়ী সম্পত্তি যেদিন ক্রয় করছেন সেদিন থেকে আজ পর্যন্ত কতটা ব্যয় করছেন, মানে কতটা ব্যবহার করছেন, তার ফলাফলটা এখান থেকে আপনাকে একসাথে বিয়োগ করতে হবে। তো দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে, আজকের এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদেরকে রেয়া মিলের ভিতরে কি বলছে, বলছে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতির দেওয়া আছে কত। দেখেন পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি দেওয়া আছে ৭০০০ টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেয়া মিলের ভিতরে দেওয়া আছে পুঞ্জীভূত অবচয়, পাশে বলছে যন্ত্রপাতি, ৭০০০ টাকা দেওয়া আছে। এই ৭০০০ টাকা হচ্ছে আপনি পূর্বে ব্যবহার করছেন এই যন্ত্রপাতিটা, তার অবচয়। এখন ২০২৩ সালে এসে আপনি আবার কিন্তু এই যন্ত্রপাতিটা ব্যবহার করছেন, সেখানে বলছে আপনি 10% অবচয় ধার্য করতে। তাহলে এই ৭০,০০০ টাকার উপরে যদি আমরা 10% করি তাহলে আমাদের এখানে আসবে কত, ৭০০০ টাকা। এই যে ৭০০০ টাকা আসছে এটা হচ্ছে আমার জন্য ২০২৩ সালের যন্ত্রপাতির অবচয়। তাহলে পূর্ববর্তী বছরের যে অবচয় আছে তার সাথে এখন আমরা নতুন করে যে অবচয় পাবো দুইটাকে যোগ করে ফেললে টোটাল অবচয়টাকে একসাথে বলা হবে পুঞ্জীভূত অবচয়। এই ১৪,০০০ টাকা এখান থেকে আমরা একসাথে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পর আমাদের এখানে আসবে ৫৬,০০০ টাকা। এটা হচ্ছে যন্ত্রপাতির পরিমাণ। এরপরে দেখেন আমাদের যে আরেকটি স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র। তো আমরা এখানে লিখে নিব আসবাবপত্র। কি লিখে নিব, আসবাবপত্র কথাটা এখানে লিখে নিব। তো আসবাবপত্রের পরিমাণ দেওয়া আছে কত, দেওয়া আছে আমাদের এখানে ৪৫,০০০ টাকা। এই ৪৫,০০০ টাকা আমরা এখানে লিখে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন অবচয় বিয়োগ করিনি, কারণ এখানে কোথাও বলা নেই যে পুঞ্জীভূত 10% অবচয় ধরতে হবে আসবাবপত্রের উপরে, এটি বলা নেই, শুধুমাত্র যন্ত্রপাতির উপরে বলছে। তাহলে আমরা যখন দুইটিকে যোগ করে ফেলবো আমাদের কত আসে দেখেন, আমাদের এখানে আসবে ১,০০,০০০ টাকা। এই যে ১,০০,০০০ টাকা আসছে এটি হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণ। আমাদের এখানে আরেকটি সম্পদ আসে, সেটি হচ্ছে অন্যান্য সম্পদ বা অলীক সম্পদ বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। এটি হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন। দেখেন বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু আজকের অঙ্কে আছে, ক নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখে নিব অন্যান্য সম্পদ বা অলীক সম্পদ কথাটাও লিখতে পারেন, অন্যান্য সম্পদ, সেটি হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। এটি এখানে আপনারা কি করবেন, বসিয়ে দিবেন। কত টাকা পেয়েছেন ক নাম্বারে, ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা আমরা এখানে বসাবো। এখন আমরা টোটাল সম্পদ সবগুলোকে যোগ করব। তো যোগ করলে আমাদের কত আসে দেখেন, ৩৭,০০০ টাকা যোগ ৬০,০০০ টাকা যোগ ১,০০,০০০ টাকা যোগ ২,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ২,০০,০০০ টাকা। এই যে ২,০০,০০০ টাকা আসছে এটি হচ্ছে আমাদের টোটাল সম্পদের পরিমাণ। তো আশা করি আপনারা এই ঘ নাম্বারটিও খুব সহজে বুঝতে পারছেন। এখানে লিখে নেবেন মোট সম্পদ। তো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদের জন্য একটি কোর্স চালু করছি, যারা আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছুই বুঝি না তাদের জন্য সাধারণত এই কোর্সটি, অর্থাৎ আপনাদের জুন মাসে যেহেতু যে পরীক্ষা আছে সেই পরীক্ষার আলোকে আমরা কিভাবে যে হিসাব বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং শর্ট সিলেবাসটি সমাধান করতে পারি সে সম্পর্কে চাইলে আপনারা সেখানে ভর্তি হতে পারেন। খুবই সীমিত খরচে আমি আপনাদেরকে সেই কোর্সটি সম্পূর্ণ করে দেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।